ঘড়িকাটা মিলিয়ে নেবেন, এখন ঠিক বিকেল 4:57। আমি পৌঁছে গিয়েছি আপনাদের সঙ্গে ট্রাইব টিভি বাংলায়। রয়েছে অঞ্চল, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সুপর্ণা। মূল ইঙ্গিত আজ তিনটি জায়গায় রয়েছে, একদিকে মুর্শিদাবাদ, অন্যদিকে 26/11, তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল হেরাল্ড কেস। এই তিনটে দিকের দিকে আলোপাত রাখবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে বিষয়ের দিকে প্রথম নজর রাখবো তা হলো মুর্শিদাবাদ। আপনারা সকলে জানেন, বিশেষত ওয়াকফ বিল নিয়ে যখন কার্যত ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়েছে সমগ্র দেশ জুড়ে, কিন্তু প্রশ্ন উঠছে মূল জায়গায়, তা হলো বাংলাতে। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কার্যত বাংলার বুকে একের পর এক উত্তপ্ত হচ্ছে বিভিন্ন জায়গা বলতে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা, বিশেষ করে মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের মধ্যে অনেকগুলো জায়গায় এই ঘটনা প্রবাহগুলো পরপর ঘটছে। আর ঠিক সে জায়গাতেই আমরা নজর রাখছি, তার কারণ মুর্শিদাবাদে ইতিমধ্যেই বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। 3 কোম্পানি বিএসএফ জওয়ানকে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় তা হলো হিন্দুরা ঘর ছাড়া হচ্ছে। ঠিক শুনছেন, ওপার বাংলার যে ছবি আপনাদের সামনে কিছুদিন আগে পর্যন্ত দেখিয়েছি, এবার এই একই রকম ছবি এপার বাংলায়। মুর্শিদাবাদ ছেড়ে মালদাতে কার্যত তারা চলে আসছে। এখানে প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আরো বিস্তারিত আলোচনা আসছে। দেখুন, মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার জেরে অনেকেই ঘর ছাড়া, অভিযোগ শুভেন্দু সহ বিজেপির একাংশের। টুইট করে তৃণমূলের বিরুদ্ধে তোপ শুভেন্দুর পোস্ট করা ভিডিওতে চাঞ্চল্য। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক টুইটে লিখেছেন, ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ ধর্মান্তরের ভয়ে মুর্শিদাবাদের ধুলিয়ার থেকে 400 জনেরও বেশি হিন্দু নদী পার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, এবং মালদাহের বৈষ্ণবনগরের দেওনাপুর, শোভাপুর, জিপির পার লালপুর হাই স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। বাংলায় ধর্মীয় নিপীড়ন বাস্তব। তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতি উপপন্থীদের উৎসাহিত করছে, হিন্দুদের স্বীকার করা হচ্ছে। আমাদের লোকেরা তাদের নিজের দেশে তাদের জীবনের জন্য দৌড়চ্ছে। আইন শৃঙ্খলার এই ভাঙনকে অনুমোদন দেওয়ার জন্য রাজ্য সরকারের লজ্জা। আমি জেলায় মোতায়েন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনকে এই বাস্তুচ্যুত হিন্দুদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং এই জিহাদি সন্ত্রাস থেকে তাদের জীবন রক্ষা করার জন্য অনুরোধ করছি। বাংলা জ্বলছে, সামাজিক কাঠামো ছিঁড়ে গেছে। প্রাণ বাঁচাতে ধুলিয়ান ছাড়ছেন এলাকাবাসীরা। নদী পার হয়ে আশ্রয় এখন মালদায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদ পরিস্থিতি সামাল দিতে কলকাতা হাইকোর্টের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের পরেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। উপদ্রুত এলাকায় রবিবার সকাল 9টা থেকেই রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে টানা রুট মার্চ চলছে। জানা যায়, এখনও প্রায় 150 জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিএসএফের সহায়তা নেওয়া হচ্ছে। অপরদিকে মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে পালিয়ে নদী পার হয়ে অনেক হিন্দু পরিবার মালদা জেলার কালিয়াচকের পল্লারপুর গ্রামে ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আপনাদেরকে দেখালাম বিশেষ প্রতিবেদন, সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন যে 400রও বেশি হিন্দু এই মুহূর্তে নদী পেরিয়ে বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে যে প্রতিবাদের আঁচ দেখা গিয়েছিল তার প্রভাব পড়ছে হিন্দুদের ওপর। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে আর এই মুহূর্তে মুর্শিদাবাদে কি পরিস্থিতি রয়েছে আমরা জানো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি সাগর। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? একদমই, দেখো, আমি তোমাকে জানি নাকি যে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই ওয়াকফ বিলের যে আইন, সেই প্রত্যাহারের দাবিতে কিন্তু বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ এবং সুতি, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং সেই বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি, এবং ধস্তাধস্তির ফলে কিন্তু 4 জন গুলিবিদ্ধ হয়েছে এবং 3 জন কিন্তু মারা গেছে একজন গুলির আঘাতে, এবং 2 জনকে কিন্তু পিটিয়ে খুন করা হয়েছে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে সেই এলাকার মধ্যে। পাশাপাশি ধুলিয়ানের
যে সমস্ত হিন্দু পরিবার আছে সেই হিন্দু পরিবারগুলো কিন্তু তাদের প্রাণ বাঁচানোর তাগিদে কিন্তু নদী পার হয়ে মালদা জেলায় চলে যাচ্ছে এবং সেখানে কিন্তু একটি সরকারি স্কুলের মধ্যে তারা শেল্টার নিয়েছে এবং সেখানে কিন্তু এখন আপাতত তারা ওখানে রয়েছে। এবং যেই এলাকার মধ্যে সংঘর্ষ হয়েছে বা যেই এলাকার মধ্যে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা, সেই এলাকার মধ্যে কিন্তু কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ দুজন মিলেই কিন্তু সেই এলাকার মধ্যে টহলদারি চালাচ্ছে এবং কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না হয় সেইটার বিষয় নিয়ে কিন্তু নজর রাখছে। একেবারে সাগর, তুমি এই মুহূর্তে যে ছবিটা আমাদের সামনে রাখছো, কার্যত সামনে যা তুমি দেখতে পাচ্ছ, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আশপাশে সাধারণ মানুষের মধ্যে কতটা ভয়ভীতির ছবি দেখতে পাচ্ছ তুমি। দেখো, এই যে অঞ্জন, তোমাকে জানিয়ে রাখি যে গত মঙ্গলবার থেকে আজ অবধি 6 দিন হলো, 6 দিন লাগাতার কিন্তু এই তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং দফায় দফায় সে তারা তাণ্ডব চালাচ্ছে। কোথাও সরকারি বাস এবং কোথায় সরকারি জিনিসপত্র এবং যে ক্যাম্প রয়েছে, রেলের যে ক্যাম্প, সেই রেলের ক্যাম্প এবং পাশাপাশি পাবলিকের গাড়িও ভাঙচুর করা হয়েছে এবং আশেপাশে যে দোকান পাশার যেগুলো রয়েছে সেই দোকান পাশারও কিন্তু আগুন জ্বালানোর পাশাপাশি ভাঙচুর করেছে। কার্যত সেই কারণের জন্য কিন্তু ভয়ের আশঙ্কা থেকে যাচ্ছে এবং বাধ্য হয়ে তারা কিন্তু ভয়ে যে হিন্দু পরিবার যেগুলো আছে সেই হিন্দু পরিবার কিন্তু রঘুনাথগঞ্জ ছেড়ে তারা মালদার দিকে চলে যাচ্ছে এবং পাশাপাশি সেই এলাকার মধ্যে যে একটি মন্দির ছিল, শীতলা মায়ের মন্দির, সেই মন্দিরেও কিন্তু ভাঙচুর করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ আছে এবং সেই মন্দির ভাঙার বিষয় নিয়ে কিন্তু স্বীকার করেছেন ওখানকার এমপি খলিলুর রহমান। অঞ্জন, স্থানীয় নেতারা কি বলছেন এই বিষয়ে, এবং সবচেয়ে বড় বিষয় হলো এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে পেছনে বা নেপথ্যে কারা এই কাজগুলো করাচ্ছে সেই বিষয়ে কিছু জানা গিয়েছে সাগর? একদম আমরা সেই বিষয়ে যখন নজর রাখি তখন এবিটি এর কিছু সংস্থার পক্ষ থেকে তাদেরকে ওখানকার কিছু স্থানীয় মানুষদের তাদের একটা লিস্ট তারা বের করেছিল এবং তাদের কাছে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে তাদের আদান প্রদান এবং কথোপকথন হয়েছিল এবং যার ফলে তারা উস্কানিমূলক কিছু কথাবার্তা, যেমন এবিটি এর যারা কিছু সংস্থা এবং সেই সংস্থার পক্ষ থেকে ওখানে ধুলিয়ান রঘুনাথগঞ্জের কিছু মুসলিম মানুষদেরকে কিন্তু সেই হোয়াটসঅ্যাপের মধ্যে সেই বার্তা দেওয়া হচ্ছিল এবং তাদেরকে ধর্মীয় বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা বলেছিল। সেই কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম এই ওয়াকাফ বিলের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কোনো কথা ছিল না। সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে তদন্তকারী দলটা। অঞ্জন, একেবারে দেখো, আরো একটি বিষয় তো সাগর তোমার থেকে জানতে চাইবো, এই যে সেখানকার মানুষ বিশেষত হিন্দু যারা রয়েছে তারা এতটা আতঙ্কে রয়েছে, আমরা যেমনটা তথ্য অনুযায়ী যেমনটা জানতে পাচ্ছি যে বিএসএফ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে, তারপরেও কি আতঙ্ক কোথাও কাটানো যাচ্ছে না সেখানকার যে স্থানীয় মানুষজন রয়েছে তাদের থেকে? দেখো, একদমই আমরা লাগাতার আজকে 5 দিন ধরে এবং আজকে নিয়ে 6 দিন হচ্ছে, 5 দিন ধরে কিন্তু আমরা নজর রেখেছিলাম সেই এলাকার মধ্যে। কালকে যখন হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু সেই এলাকার মধ্যে কেন্দ্র বাহিনী নামানো হয়েছে এবং সেই কেন্দ্র বাহিনী এবং পুলিশ যৌথ মিলে কিন্তু সেই এলাকায় টহল দিয়ে চালাচ্ছে এবং যে সাধারণ মানুষ যারা ভয়ভীত হয়ে যারা মুর্শিদাবাদ ছেড়ে অন্য জায়গায় অন্য জেলায় চলে যাচ্ছে তাদেরকে কিন্তু সামাল দেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে কেন্দ্র বাহিনী এবং পাশাপাশি তাদেরকে সাহস যোগাচ্ছে তারা যাতে না ছেড়ে যায় এবং তাদের পাশে আছে সেই আশ্বাসও কিন্তু দিচ্ছে। তার ফলেও কিন্তু যে পরিস্থিতি তাদের চোখের সামনে ঘটেছে সেই পরিস্থিতিকে তারা ভয় না করে থাকতে পারছে না। সেই কারণের জন্য কিন্তু পুরোপুরি দোকান পাশার যে এলাকার মধ্যে যে দোকান পাশার আছে সেই দোকান পাশার বন্ধ, পাশাপাশি কিন্তু সেই এলাকার মধ্যে দিয়ে তারা ছেড়ে চলে যাচ্ছে এবং সেই তাদের বাড়িঘর ছেড়ে। অঞ্জন, একেবারে সাগর, সঙ্গে থাকো, আরো অনেকগুলো বিষয় তোমার থেকে জানার আছে, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ইতিমধ্যে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তার পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছেন তিনি একবার রাখবো আপনাদের সামনে, দেখুন। দেখুন, তিনি সরাসরি বলছে পিসিআরকে একবার বলবো প্রথম থেকে চালানোর জন্য এবং থামানোর জন্য। একেবারে প্রথম থেকে। More than 400 Hindus from Dhulian, Murshidabad, driven by fear of religiously driven bigots, were forced to flee across the river and take shelter par Lalpur High School, দেওনাপুর, শোভাপুর, জিপি, বৈষ্ণবনগর, মালদা। কার্যত বলছেন 400 জন হিন্দু যারা কার্যত ধুলিয়ান মুর্শিদাবাদ থেকে তারা নদী পেরিয়ে বৈষ্ণবনগর মালদাতে এসে পৌঁছচ্ছে। রিলিজিয়াস পারসিকিউশন ইন বেঙ্গল ইজ রিয়েল, অর্থাৎ বারবার তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সাম্প্রদায়িক যে দাঙ্গা সেই দাঙ্গা কিন্তু বাংলায় সত্যি সত্যি লেগে গিয়েছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স অফ টিএমসি হ্যাজ এমবোল্ডেন্ড রেডিশিয়াল এলিমেন্টস, এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও বলছেন হিন্দুস আর বিং হান্টেড, আওয়ার পিপল আর রানিং ফর দেয়ার লাইভস ইন দেয়ার ওন ল্যান্ড।
shame on the state government for allowing this breakdown of law and order। কার্যত বলছেন যে হিন্দুদেরকে বেছে বেছে শিকার করা হচ্ছে, তাদেরকে পেছন দিক থেকে তাড়া করা হচ্ছে এবং তারা প্রত্যেকে তাদের নিজের জায়গাতেই সেফ থাকছে না এবং তারা পালিয়ে বেড়াচ্ছে নিজেদের জায়গা থেকে। চিন্তা করে দেখুন, আরো লিখছেন, আই আর্জ দ্য সেন্ট্রাল প্রিলিমিনারি ফোর্স deployed in the district, the state police and the district administration to ensure the safe return of these displaced Hindus and protect their lives from their জিহাদিস টেরার। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করছেন যেভাবে বিএসএফ মোতায়েন করা হয়েছে তারা যেন অবশ্যই এটা নিশ্চিত করতে পারেন যে সেই সব সাধারণ মানুষ যেন তারা আবারও ঠিকঠাক তাদের বাড়িতে পৌঁছতে পারেন এবং তাদের নিরাপত্তা দেওয়া হয়। বেঙ্গল ইজ বার্নিং, দ্য সোশ্যাল ফেব্রিক ইজ টর্ন, এনাফ ইজ এনাফ। সরাসরি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারকে। আমি ঠিক এ জায়গাতেই সরাসরি চলে যাব সাগরের কাছে আবারও। সাগর, কার্যত যে পোস্ট করা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে এই এক্স হ্যান্ডেলের পোস্টের মারফত সেই এলাকাতে কি সত্যি কোনো প্রভাব পড়ছে? তার কারণ প্রত্যেকটি নেতার বক্তব্য কোনো না কোনো রিপারকেশন ফেলে সেই এলাকায়। এক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিক্রিয়া? একদমই দেখো অঞ্জন, তোমাকে জানিয়ে রাখি, তোমাকে কিছুক্ষণ আগেই আমি জানালাম যে মুর্শিদাবাদের এবং যে ধুলিয়ান, সেই ধুলিয়ান এলাকার যে হিন্দু যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলো সবচেয়ে কিন্তু ভয়ভীত হয়ে রয়েছে এবং সেই পরিবার থেকে যারা যখন ধুলিয়ান ছেড়ে যারা মুর্শিদাবাদ বাদ দিয়ে মালদা জেলায় যখন একটি জায়গায় বৈষ্ণবনগর এলাকায়, সেই এলাকায় যখন শেল্টার নিচ্ছে তখন তারা কিন্তু সত্যি সত্যি একটা ভয়ের আতঙ্কের মধ্যে রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে, যেমন শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন সেই বিষয় নিয়ে তিনিও বলেছেন এবং 400টা পরিবারের কথাও তিনি বলেছেন এবং পাশাপাশি এখানকার যে তৃণমূল যে সাংসদ খলিলুর রহমান তিনিও কিন্তু সেই একই বিষয় কিন্তু তিনিও স্বীকার করেছেন যে মুর্শিদাবাদের সেই জায়গা থেকে কিন্তু হিন্দু পরিবার যেগুলো আছে তারা সুরক্ষিত নয় এবং সেই এলাকা থেকে তারা ভয়ভীত হয়ে জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা অন্যত্র জায়গায় চলে গিয়ে শেল্টার নিচ্ছে। অঞ্জন, কিন্তু সাগর, একটা বিষয় তো এখানে সত্যিই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বললেন সরাসরি আমার সহকর্মী, যে সেখানে বিএসএফ মোতায়েন করা হচ্ছে, বিএসএফদের ওপরেও হামলা হচ্ছে শোনা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে নিরাপত্তাটা দেবেটা কে? প্রশাসন ভয়ে পালিয়ে যাচ্ছে, তারা দোকানের ভেতরে ঢুকে যাচ্ছে, জঙ্গিপুরের ছবি আমরা দেখেছিলাম। বিএসএফ মোতায়েন করা হচ্ছে, বিএসএফটা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন। সত্যি কি তারা আদৌ ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদটা করছেন, নাকি চারিদিকে যেমন লুটপাট চলছে সেখানেও ওই একই রকম ছবি ধরা পড়ছে? কোনটা? একদমই দেখো, প্রশ্ন করছে বাংলা এই বিষয়টাকে নিয়ে যে যারা ওয়াকফ যে আইন প্রত্যাহারের জন্য যে দল তারা প্রতিবাদের জন্য নেমেছে রাস্তার মধ্যে বিক্ষোভ দেখাচ্ছে, তারা সেই প্রতিবাদটাকে বাদ দিয়ে কিন্তু দেখো একটি বেসরকারি যেটি একটি ব্যবসায়ী সংস্থা স্টাইল বাজার নামে, সেই স্টাইল বাজারে গিয়েও কিন্তু তারা লুটপাট করছে। পাশাপাশি হিন্দুত্বের যে মন্দির, সেই মন্দিরের জায়গা মন্দিরও কিন্তু ভাঙচুর করছে। পাশাপাশি হিন্দুদের বাড়িগুলোকে নিয়ে টার্গেট করছে এবং তাদের বাড়ি ছাড়া করছে এবং হিন্দুদের দুজন ব্যক্তিকে কিন্তু বাড়িতে ঢুকে তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে এবং ধারালো অস্ত্র আঘাতে তাদেরকে খুন হয়েছে। একই পরিবারে বাবা এবং ছেলে, সেই মর্মান্তিক দৃশ্য কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি যে মুর্শিদাবাদের যে রঘুনাথগঞ্জ এবং সুতি এলাকায় এই বিষয়গুলো দেখার পর কিন্তু যে হাইকোর্টের যে নির্দেশ দিয়েছিল কেন্দ্র বাহিনী নামানোর জন্য, সেই কেন্দ্র বাহিনী যখন ওই এলাকার মধ্যে পৌঁছায়, কেন্দ্র বাহিনীকে ঘিরে একমাত্র রীতিমতো কান্না ভেঙে পড়ে কিছু হিন্দু পরিবার এবং তার মা বোনরা, এবং তাদের কাছ থেকে কিন্তু আশ্রয় চেয়েছিল এবং তার ফলে সেই যখন সেই কেন্দ্র বাহিনী যখন টহলদারি যায়, সেই টহলদারি দেওয়ার সময় কিন্তু দেখা গিয়েছিল যে কেন্দ্র বাহিনীকে আটকে রেখে তখন তারা বিক্ষোভ দেখেছিল এবং কেন্দ্র বাহিনীর উপর তারা চড়াও হয়েছিল। পাশাপাশি বেশ কিছু সাংবাদিকদের উপরও চড়াও হয়েছিল এবং এই বিষয়গুলোকে নিয়ে কেন্দ্র বাহিনী যে মোতায়েন করা হয়েছে, সেই কেন্দ্র বাহিনীর উপরই যখন তারা চড়াও হচ্ছে, তাহলে সাধারণ মানুষ ভরসাটা কোথায় পাবে? অঞ্জন, একেবারে সাগর, তোমার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে মুর্শিদাবাদের ঘটনা, এই ঘটনায় অধীর রঞ্জন চৌধুরী, তার ঠিক কি বক্তব্য? দেখো, এই বিষয়ে যখন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু আমাদের এখন মুর্শিদাবাদের মধ্যে নেই, তিনি এখন দিল্লির মধ্যে রয়েছেন এবং দিল্লি থেকে কিন্তু পুরোপুরি তিনি নজর রাখছেন এবং পাশাপাশি এই যে ওয়াকফ বিলের যে বিষয়টি এনে তিনি কিন্তু ভিডিও বার্তার মধ্যেও জানিয়েছেন যে ওয়াকফ বিলের এবং এই বিষয়টি আন্দোলন করার জন্য তিনি অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বলছেন, কিন্তু যে সরকারি যে সম্পত্তি, সেই সম্পত্তি তছনছ করার বিষয় নিয়ে তিনি নিন্দা জানাচ্ছেন এবং পাশাপাশি যে মন্দিরগুলো ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি যে হিন্দু পরিবারগুলোর উপর যে হামলা হয়েছে, যে পরিবারগুলো একটা জায়গা থেকে মুর্শিদাবাদে নিজের বাসস্থান, সেই বাসস্থান ছেড়ে গিয়ে অন্য জায়গায় শেল্টার নিচ্ছে বাঁচার জন্য, সেই বিষয়টাই কিন্তু নিন্দার চোখে দেখছেন অধীর রঞ্জন চৌধুরী। একেবারে দেখো অঞ্চল, তুমি কিছুক্ষণ আগে একটা কথা বললে যে লুটপাটের ঘটনা, আমরা যদি কিছু মাস পেছনের দিকে যাই, বাংলাদেশের ছবি কিন্তু কার্যত মুর্শিদাবাদে লক্ষ্য করা যাচ্ছে। এই ভাঙচুর, হিন্দু মন্দির ভাঙচুর, লুটপাটের ঘটনা আমরা কিন্তু সেখানেও দেখেছিলাম এবং সেই ঘটনার প্রতিফলন কিন্তু মুর্শিদাবাদে। একেবারেই তাই। আরো একটা বিষয় যেটা জানার চেষ্টা করবো সাগর, আবু তাহের খান এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করেছেন এখনো পর্যন্ত?
দেখো, আবু তাহের খানের যেহেতু উনি হচ্ছেন মুর্শিদাবাদ যে আছেন, তিনটে যে বিধানসভা, মুর্শিদাবাদ যে লোকসভা, মুর্শিদাবাদ লোকসভার কিন্তু এমপি, এবং সেই বিষয়ে ওনার কোনো মন্তব্য এখন আমরা পর্যন্ত পাইনি। তবে হুমায়ুন কবিরের বক্তব্য আমরা তুলে ধরেছিলাম এবং তিনিও সেই একই মত জানাচ্ছেন যে সরকারি কোনো সম্পত্তির উপর কোনো রকম যাতে তছনূজ না করা হয়। যে হারে বিদ্রোহর নামে যেরকম ভাবে তাণ্ডব চালাচ্ছে, বিদ্রোহর নামে যে হারে লুটপাট করছে, একদম পুরোপুরি ঠিকই বলেছো তোমরা যে বাংলাদেশে যে আমরা পরিস্থিতি দেখেছিলাম, সেই বাংলাদেশের পরিস্থিতি আজ বাংলার মধ্যে সেই বিষয়গুলো দেখা যাচ্ছে যে বিক্ষোভের নামে পুরোপুরি একদম লুটপাট। অঞ্জন, সাগর, যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার কি কোনো ঘটনার টাইম প্রভাব রয়েছে কি? তার আমি বলতে চাইছি যে কোনো সময় নির্ধারিত রয়েছে কি যে এই সময়ই অ্যাটাকটা হচ্ছে, এরকম কোনো ছবি দেখানো? 5 দিন ধরে তুমি সেখানে রয়েছো, কিছু না কিছু আপডেট তো সেখানে থাকবে। একদমই। দেখো, আমরা যখন নজরদারি রেখেছিলাম, যখন একটা জায়গায় যখন ঝামেলা চালানো হচ্ছিল, সেই ঝামেলাটাকে যখন সামাল দেওয়া হচ্ছিল, কিন্তু সেই ঝামেলাটাকে সামাল দিতে না দিতে কিছুক্ষণ শান্তশিষ্ট থাকার পরেও বেশ কয়েক ঘন্টার মধ্যে কিন্তু অন্য কোনো জায়গার মধ্যে সেই তাণ্ডব চালাচ্ছিল দুষ্কৃতীরা, এবং পাশাপাশি বিভক্ত হয়ে গিয়েছেন তারা, বিভিন্ন জায়গায় একসঙ্গেই তাণ্ডব লীলা চালাচ্ছেন। একদম একদম বুঝতে পেরেছি, বুঝতেই পারছো সুপর্ণা, একটা বিষয় এখানে অত্যন্ত পরিষ্কার, তা হলো মুর্শিদাবাদে কার্যত ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের, বলা যেতে পারে প্রতিবাদের দিশা দেখাচ্ছে অন্যরকম ভাবে, অর্থাৎ তারা কার্যত সাধারণ মানুষের ওপরই এই প্রতিবাদটা দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সাগর, এই সাধারণ মানুষ তো আর ওয়াকফ সংশোধনী আইনে ভোটটা দেয়নি, ভোটটা তো দিয়েছে সংসদে দাঁড়িয়ে থাকা সেই সব সাংসদরা যারা এই ঘটনার সপক্ষে থাকতে পারেন কিংবা বিপক্ষে থাকতে পারেন। প্রশ্ন সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের নিরাপত্তা, এবং এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে বিএসএফ যে মোতায়েন হয়ে রয়েছে তাদের টহলদারি কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই বিষয়ে কি জানতে পারছো? একদমই। দেখো, যে বিষয়টাকে নিয়ে তুমি যে প্রশ্ন করলে, যে বিষয়টাকে নিয়ে কিন্তু মুর্শিদাবাদের যে বিভিন্ন জেলায়, মুর্শিদাবাদের জেলার বিভিন্ন প্রান্তে, যেমন রঘুনাথগঞ্জ, সুতি, শামশেরগঞ্জ, এইসব এলাকা কিন্তু প্রচণ্ড ক্রুশিয়াল এলাকা, এবং সেই বিষয় নিয়ে কিন্তু বারংবার বিজেপির পক্ষ থেকে কিন্তু 355 ধারা জারি করার জন্য কথাবার্তা বলা হয়েছিল, এবং সেই বিষয়টাকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, এবং যে সাধারণ মানুষ যে হারে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে সেই বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু একটা প্রভাবও পড়ছে। পাশাপাশি যে বিদ্রোহর নামে যে এরকম তাণ্ডব চালাচ্ছে সেই বিষয়টাও কিন্তু অন্যরকম হয়েছে। তবে পুলিশ এবং কেন্দ্র বাহিনী উভয় পক্ষই কিন্তু এই বিষয়টাকে থামানোর চেষ্টা করছে। তবে এখন সামান্য পরিস্থিতি এখন ঠিকঠাক রয়েছে। যে হারে আগুন জ্বলছিল মুর্শিদাবাদের মধ্যে, সেই আগুন এখন আপাতত স্তব্ধ রয়েছে। অঞ্জন, একেবারে সাগর, তোমার থেকে আরো একটি বিষয় জানবো, তার আগে যে ছবি দেখাচ্ছি একবার দেখানোর চেষ্টা করি। ভাইরাল ভিডিও, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, এক ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে লুটপাট চলছে। কিভাবে লুটপাট চলছে? ওয়াকফ আইনের প্রতিবাদ একদিকে চলছে, আর সেই প্রতিবাদের মাঝখানেই কিছু দুষ্কৃতী লুটপাট চালাচ্ছে। এটা সত্যিই কি প্রতিবাদ নাকি অন্য কিছু, তা হয়তো আমার জানা নেই অন্তত। সাগর, যে বিষয়টা জানতে চাইবো তোমার থেকে, যে আজ সকালে পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গিয়েছিল, ঠিক কি আলোচনা হয়েছে? দেখো, একদমই মুর্শিদাবাদে আজকে সকাল থেকেই কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করেছিল ডিআইজি, এবং যে কেন্দ্র বাহিনীর যে আধিকারিক আছেন তিনিও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি ওখানকার যে এমপি এবং বিধায়ক তাদের সঙ্গে কিন্তু একটি আলোচনা করেছে কিভাবে মুর্শিদাবাদকে শান্ত করা যায়, এবং কিভাবে সেই মানুষগুলোকে বোঝানো যায় যে ওয়াকফ বিলের কারণের জন্য যে হারে ওরা প্রতিবাদ করছে, অনেকে হয়তো জানেন না সেই ওয়াকফ বিলের মূল মানেটা কি, সেই বিষয়টাও কিন্তু আমরা কথাবার্তা বলেছি। অঞ্জন, একেবারে তাই সাগর, সঙ্গে থাকো, একটি ছবি আপনাদের সামনে রাখছি যেখানে কার্যত সকালের ছবি ধরা পড়ছে। সেই ডিআইজির সামনে কার্যত সাধারণ মানুষের প্রতিবাদ আপনারা শুনতে পাচ্ছেন সেই ছবি, এবং একবার বলবো পিসিআরকে অ্যাম্বিয়েন্সটা দেওয়ার জন্য, যেখানে কার্যত সেসব সাধারণ মানুষ বচসায় জড়িয়ে পড়ছেন ডিআইজির সঙ্গে, অর্থাৎ তারা কতটা আতঙ্কে রয়েছেন আপনারা বুঝতে পারবেন। শুনুন। আস্তে 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 মাসিমা আস্তে বাইরে উপরে গাড়ি চলে যাচ্ছে।
ধরা পড়ছে, অন্তত সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন এই যা কিছু ঘটছে তাদের সঙ্গে। তারা কার্যত ঘর ছাড়া হচ্ছেন। আমি ঠিক এখানে আবারও সাগরের কাছে চলে যাব। সাগর, যে ছবিটা ধরা পড়ছে, কোথায় পুলিশ প্রশাসনকে দেখলে পরে সাধারণ মানুষ আশ্বস্ত হবেন, উল্টে তারা প্রতিবাদ করছেন, এ তো বিরল ছবি। একদমই দেখো অঞ্জন, আমি গত 3 দিন ধরে আমরা লাগাতার এই ছবি দেখাচ্ছি যে যেখানে একদিকে এসএসসি স্ক্যাম নিয়ে একদিকে চলছে এবং পাশাপাশি মুর্শিদাবাদে যে ওয়াকফ বিল নিয়ে সে আন্দোলন করছে। আমরা দেখেছিলাম যে একটি অন্য চিত্র, যে পুলিশ কিন্তু তাদের ভয়ে কিন্তু অন্য জায়গায় পেট্রোল পাম্পের মধ্যে বা অন্য কোনো দোকানের মধ্যে কিন্তু তারা শেল্টার নিচ্ছে, যার ফলে সাধারণ মানুষ কিন্তু আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছিল। এবং যার ফলে যখন কালকে একটা সাধারণ মানুষের কাছে একটা প্রতিশ্রুতি, যেটা একটা আশ্বাস পেয়েছিল যে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে সেই জায়গার মধ্যে, কিন্তু কেন্দ্র বাহিনী যখন মোতায়েন করা হয়েছে কেন্দ্র বাহিনীর উপরেই কিন্তু তারা অ্যাটাক করছে এবং কেন্দ্র বাহিনীর উপরেও কিন্তু সেই ভরসাটা কিন্তু যখন হারিয়ে ফেলছে তখন কিন্তু মানুষ কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। পাশাপাশি যখন ওই এলাকার মধ্যে যখন টহলদারি করা হচ্ছে, যারা আতঙ্কিত, যাদের বাড়ি ঘরের উপর তাণ্ডব চালানো হয়েছে, তারা কিন্তু ডিআইজির কাছে গিয়ে তারা কিন্তু প্রশ্ন করছে এবং তখনই কিন্তু ডিআইজির মুখে কিন্তু তাদের কাছে ডিআইজিকেও কিন্তু তাদের সম্মুখীন হতে হচ্ছে এবং তাদের ডিআইজির মুখে কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া ছাড়া আদার্স কোনো কিছুই কাজকর্ম কোনো কিছুই থাকছে না। অঞ্জন, বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছিলেন একবার শুনবো। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে, কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে, বাংলাকে পেটে মারতে। আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি। অন্যদিকে দিলীপ ঘোষ, তিনিও পাল্টা বিস্ফোরক কিছু যুক্তি রাখছেন এবং অনেকগুলো বিষয় মন্তব্য করেছেন। কি বলছেন শোনাবো। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো ওখানে। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে, বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফের গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তো আগেই হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নাই, আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক নাই। কী চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াকফ বিল, কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে? আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো, এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া হবে। একদিকে যখন দিলীপ ঘোষ মন্তব্য রাখছেন, অন্যদিকে অর্জুন সিং বিজেপি নেতা তিনি বলছেন যে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে লোকজন নিয়ে গিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেব, এমনই হুমকি দিচ্ছেন এবং প্রশ্ন তুলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়েও। ঠিক কি বলেছেন তিনি একবার শুনবো। যদি মুখ্যমন্ত্রী পদমর্যাদা ওনার যদি কাছে থাকে, একবার শুধু বলুন কি ওয়াকফ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা আইন পাস হয়েছে, তারপরে যে তাণ্ডব, এখন রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন, কোর্ট থেকে পারমিশন হয়েছে, আমি থ্যাঙ্কস টু হাইকোর্ট, তারা সংজ্ঞান নিয়েছে, অর্ডার করেছে, কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে, যেখানে যেই উপদ্রব করবে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন, একদিন লাগবে। আজকে রেলওয়ে কেন শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করছে না? সম্পত্তি নষ্ট হচ্ছে। আমরা তো ছোটোবেলা থেকে দেখেছি রেলের সম্পত্তি এই কাকিনাড়াতে যে লুট করতে আসো শ্যুট অ্যান্ড সাইট করে দিত, দেখেই গুলি মেরে দিত। কেন করছে না?
দেখুন, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে, রাজনৈতিক বিতর্ক তো থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ মানুষের নিরাপত্তা। আর ঠিক সেই জায়গায় ট্রাইব টিভি বাংলা করজোড়ে নিবেদন করছেন, কোনো রকম প্রভোকেশনে পা দেবেন না, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। আরও একবার আপনাদের জন্য সামনে রাখবো ওয়াকফ সংশোধনী আইন এখন কি বলছে, আগে কি বলছিল। রাখছি, দেখুন ওয়াকফ বিলে ঠিক কি পরিবর্তন হয়েছে। আগে ওয়াকফ সম্পত্তির বাধ্যতামূলক নিবন্ধের কোনো প্রয়োজন ছিল না। এখন কি হয়েছে, জেলা কালেক্টরের কার্যালয়ে সমস্ত ওয়াকফ সম্পত্তির বাধ্যতামূলক নিবন্ধন প্রয়োজন। এবার আপনারা বিচার করে দেখুন সত্যি এটা দরকারি নাকি দরকারি নয়। নেক্সট প্লেট। কে ওয়াকফ তৈরি করতে পারে সে সম্পর্কে কোনো স্পষ্ট বিধান নেই, এটা ছিল সুপর্ণা। এখন কি হলো, কেবলমাত্র সম্পত্তির বৈধ মালিকরা ওয়াকফ তৈরি করতে পারে। সেক্ষেত্রে আগে যা ছিল তার থেকে এখন যে নিয়ম করা হয়েছে সেই নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে ছিল সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে বিবেচিত হওয়ার কোনো বিধান ছিল না। এখন সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে স্বীকৃতি পাবে না। আগে ওয়াকফ ট্রাইব্যুনালের বিরোধ নিষ্পত্তির ক্ষমতা ছিল জেলা কালেক্টর। এখন কি হচ্ছে, জেলা কালেক্টর নির্ধারণ করবেন যে সম্পত্তি ওয়াকফ নাকি সরকারি জমি। এটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন জমি কার আন্ডারে রয়েছে আপনারা সবাই জানেন। একদিকে যদি আমরা ডিফেন্স সিস্টেম দেখি, অন্যদিকে এই ওয়াকফ সম্পত্তি প্রত্যেকটি তো রয়েছে, প্রত্যেকটি তো গুরুত্বপূর্ণ, এবং এই ওয়াকফ সম্পত্তি তৃতীয় লার্জেস্ট। আপনি বুঝতেই পারবেন যে এই প্রত্যেকটি সম্পত্তির আদৌ নথি রয়েছে নাকি নেই। এটা তো সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ মানুষের কাছে এটা থাকা দরকার, জানা দরকার। অন্তত যারা সাধারণ নিম্নবর্তী মুসলমান তাদের জন্য অন্তত এই বিল কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারবেন অন্তত এই পর্যায় থেকে। আগে কি ছিল, মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য ছিল। এখন কি বলা হচ্ছে, বৈধ ওয়াকফনামা ছাড়া সম্পত্তি বিতর্কিত বলে বিবেচিত হবে। সুপর্ণা, বুঝতেই পারছো, মৌখিকভাবে যদি কোনো জায়গাকে বলে দেওয়া যায় যেটা ওয়াকফ সম্পত্তি, এটা তো অত্যন্ত বিস্ফোরক বিষয়। সেই জায়গাকে শুধু পরিবর্তন করা হচ্ছে, আগে আরো কিছু ছিল। সুপর্ণা, ব্যবহারের ভিত্তিতে অনুমোদিত সম্পত্তিগুলিকে ওয়াকফ হিসাবে গণ্য করা আগে ছিল, আর এখন হচ্ছে ব্যবহার অনুসারে ওয়াকফ ধারণাটি সরিয়ে দেয় বৈধ ডকুমেন্টেশন প্রয়োজন, অর্থাৎ বৈধ ডকুমেন্ট প্রয়োজন। একেবারেই তাই। আগে ছিল ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত, এখন হয়েছে বিরোধগুলো এখন উচ্চ আদালতে অ্যাপিল করা যেতে পারে। অর্থাৎ কেউ যদি কোনো সময় এটা কেউ যদি বলেন, অ্যাপিল করেন যে এটা ওয়াকফের মধ্যে নেই, তারা সেই জায়গায় লড়াই করতে পারবেন। আগে এই লড়াইটা করতে পারতেন না, আগে নিরীক্ষার জন্য কোনো বিধান ছিল না। এখন কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তি নিরীক্ষার নির্দেশ দিতে পারে। আগে ছিল নারী বা অমুসলিমদের জন্য কোনো বিধান ছিল না আগে, আর এখন ওয়াকফ বোর্ডের 2 জন অমুসলিম সদস্য প্রতিনিধির অন্তর্ভুক্তি বাধ্যতামূলক। একেবারেই তাই। এখানে নারী ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো ধর্মের, শুধুমাত্র হিন্দুরা নয়, আপনারা এটা ভুল বুঝছেন। আরও একবার বলছি, তার কারণ মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তির মধ্যে শুধুমাত্র হিন্দুরা নয়, অন্য যে কোনো ধর্মের সেখানে থাকতে পারে। হ্যাঁ, আপনারা প্রতিবাদ করতেই পারেন, বিরোধ করতেই পারেন, কিন্তু প্রতিবাদের নাম কখনো এইরকম তাণ্ডবলীলা হতে পারেন না। আর ঠিক এই জায়গায় আগে মহিলা সদস্য ছিল না, এখন 2 জন মহিলা সদস্য অনিবার্য। এবার আপনারাই বিচার করুন যে মহিলাদেরকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন নাকি নিয়ে যাবেন না। দেখুন, আপনাদের মতের অমিল হতে পারে, আপনারা এটা ভাবতে পারেন যে আমরা যা দেখাচ্ছি তা হয়তো ওয়াকফ সংশোধনী আইনের সপক্ষে দেখাচ্ছি। ব্যাপারটা তা নয়। মূল বিষয় ওয়াকফ সংশোধনী আইন একটি দেশের আইন, এবং আমরা প্রত্যেকে একটি দেশে বসবাস করি, সেই দেশের আইন আমরা মানতে পারি, মানতে হয়, আমরা বাধ্য থাকি। কিন্তু আমাদের প্রতিবাদ থাকতে পারে, প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই বিষয়ে প্রতিবাদ করার, কিন্তু প্রতিবাদের ভাষা কখনোই এরকম তাণ্ডবলীলা হতে পারে না। সাধারণ মানুষরা অন্তত ভোট দিয়ে এইসব কাজ করেননি, আর খুব স্বাভাবিকভাবে এই সংসদে দাঁড়িয়ে সাংসদরা এই বিষয়ে সপক্ষে যুক্তি দিয়েছে, কেউ বা বিপক্ষে যুক্তি দিয়েছে, আর ঠিক সেই ধারাপাত অনুসারেই এই বিল আজ আইনে পরিণত হয়েছে। আপনারা প্রতিবাদ করুন, অবশ্যই আপনাদের যারা জনপ্রতিনিধি রয়েছে তারাও এই বিষয়ে প্রতিবাদ করতে পারে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটি সুপ্রিম কোর্ট অবধি গিয়েছে। তাই একটু ধৈর্য ধরুন এবং শান্তি বজিয়ে রাখুন। এই বলেই আজকের এই টপিক থেকে আমরা বেরিয়ে আসবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, ইঙ্গিত।